আজকের বাছাই করা এক্সক্লুসিভ 10টি খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলো পৌঁছে দেব আপনাদের কাছে। তাই জানতে হলে দেখতে থাকুন, শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের সাথে। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। ভিডিওটিকে একটি লাইক করে আমাদের প্রতি আপনাদের ভালোবাসার সাপোর্ট বজায় রাখবেন, শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষের কাছে আজকের খবরগুলো পৌঁছে যায়, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক দিন ঠিক সকাল 5:30টায় আমাদের আপলোড করা খবরগুলো আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিন সবার প্রথমে। শুরুতেই দেখে নেব বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি কীরকম রয়েছে। গোটা দেশের সঙ্গে রাজ্যেও কিন্তু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার সঙ্গে মৃতের সংখ্যাও কিন্তু প্রত্যেক দিন বেড়েই চলেছে রাজ্যে। গত 24 ঘন্টায় নতুন করে রাজ্যে আক্রান্ত হয়েছেন 19,436 জন। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 127 জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো 12,203 জন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন থেকে আমরা জানতে পারছি এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা রয়েছে 1,25,164 জন। গত 24 ঘন্টায় উত্তর 24 পরগনায় করোনা পরিস্থিতি সব থেকে ভয়াবহ। সেখানে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,982 জন, এবং গত 24 ঘন্টায় উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 39 জনের। এরপর রয়েছে কলকাতায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,961 জন। রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর, বলা যেতে পারে সুখবর। করোনার টিকার সংকট কাটাতে মোটা টাকার বিনিময়ে 2 লক্ষ কোভ্যাক্সিন কিনল রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্যবাসীকে বিনা খরচায় ভ্যাকসিন দেওয়া হবে, ভোটের পরেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে 5 লক্ষ কোভিড টিকার বরাত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। সেই মতো বরাতও দেওয়া হয়েছিল সংস্থাগুলোকে। এরপরেই রবিবার সকালে রাজ্যে এসে পৌঁছল 2 লক্ষ কোভ্যাক্সিন। রবিবার সকাল 8:45 নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতায় আসে সেই কোভিড টিকা। সেখান থেকে পুলিশি নিরাপত্তায় পৌঁছে যায় বাগবাজার সেন্ট্রাল মেডিকেল স্টোরে। সেই ভ্যাকসিন কলকাতা সহ সব জেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ইতিমধ্যে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে, যার জেরে রাজ্য জুড়ে বাড়তে থাকা টিকার সংকট বেশ কিছুটা কাটবে বলে মনে করছে অনেকেই। কোষাগার থেকে মোটা অঙ্কের অর্থ খরচ করে এই ভ্যাকসিন কিনল রাজ্য সরকার। কোভিশিল্ডের প্রতি ডোজের দাম 400 টাকা আর কোভ্যাক্সিনের প্রতি ডোজের দাম 600 টাকা ধার্য হয় রাজ্যগুলোর জন্য। গড়ে ডোজ পিছু 500 টাকা দামে কোভ্যাক্সিন কিনল রাজ্য সরকার। মুখ্য সচিবকে বরাত দেওয়ার নির্দেশ দেওয়ার পরেই টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক এবং সেরাম ইনস্টিটিউটকে চিঠি লেখেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম। সেই চিঠিতে জানানো হয়, রাজ্যের সেন্ট্রাল মেডিকেল স্টোরে 5 লক্ষ কোভিড টিকা মজুত করার পরও অন্যান্য টিকা রাখার যথেষ্ট জায়গা থাকবে। তাছাড়া রাজ্য ইতিমধ্যে কোল্ড চেন তৈরি করে ফেলেছে, যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতারাতি টিকা পৌঁছে দেওয়া যাবে। এরপরে এদিন রাজ্যে এসে পৌঁছল লক্ষাধিক কোভ্যাক্সিন। এর ফলে একদিকে যেমন যারা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন কিন্তু দ্বিতীয় টিকা পাবেন কিনা তা নিয়ে চিন্তায় ছিলেন, তাদের দুশ্চিন্তা কাটলো। তেমনই আবার বহু মানুষ টিকার প্রথম ডোজও পাবেন। ফলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য আরও খানিকটা এগিয়ে যাবে বলে আশা করছে প্রশাসনিক কর্তাগণ। রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে গিয়ে তার ওই গানের লাইন বদলে দিলেন এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি বাংলার সংস্কৃতি জানে না বলে লাগাতার অভিযোগ করে আসছে বিরোধীরা। আর নিজেদের বাঙালি প্রমাণ করতে তত বেশি করে তৎপর বিজেপি নেতৃত্ব। আর সেই তৎপরতায় মাঝে মধ্যেই ঘটে একটা কেলেঙ্কারি। কখনো ভুল সংশোধন করে কখনো ক্ষমা চেয়ে রক্ষা পেতে হয় তাদের। যেমন রবিবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথের ওই জনপ্রিয় লাইন ভুল লিখলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রায় 2 ঘন্টা পরে সেই ভুল সংশোধন করেন তিনি। রবিবার বেলা 12টা নাগাদ ফেসবুকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করেন দিলীপ বাবু। তাতে রবীন্দ্রনাথের বিখ্যাত গান সংকোচের বিহলার একটি পঙ্কতি ব্যবহার করেন তিনি। আর সেখানেই গোল বাঁধে, মুক্ত করো ভয় এর জায়গায় তুচ্ছ করো ভয় লিখে বসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রায় 2 ঘন্টা ফেসবুকে ছিল সেই পোস্টটি। ভুল বুঝতে পেরে অবশেষে পুরনো পোস্ট ডিলিট করে নতুন পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এলআইসিতে হতে চলেছে বড়সড় বদল। আজ থেকে লাগু হতে চলেছে একেবারে নতুন নিয়ম। দেশের সবথেকে বড় বীমা সংস্থা এলআইসিতে বড় বদল হতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে,
10ই মে থেকে এলআইসির সমস্ত কার্যালয় সপ্তাহে 5 দিন কাজ করবে। বীমা সংস্থা জানিয়ে দিয়েছে এবার থেকে শনিবার সংস্থার কর্মীদের ছুটি থাকবে। সংস্থার তরফে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে, তাতে বলা হয়েছে ভারত সরকার 15ই এপ্রিল 2021 একটি বিজ্ঞপ্তি জারি করে শনিবার এলআইসির জন্য ছুটির দিন ঘোষণা করেছে। নয়া নিয়ম অনুযায়ী এবার থেকে সংস্থা সোমবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 5টা 30 পর্যন্ত খোলা থাকবে এলআইসির অফিস। এর পাশাপাশি এলআইসি তাদের গ্রাহকদের অনলাইন পরিষেবাও দিচ্ছে ওয়েবসাইটে। তাদের ওয়েবসাইটটি হলো www.licindia.in। ওয়েবসাইটে গিয়ে গ্রাহকরা সমস্ত কাজ সেরে নিতে পারবেন। এছাড়া শীঘ্রই এলআইসি সংস্থার কর্মীদের বেতন বাড়তে চলেছে। অর্থ মন্ত্রকের ডিএফএস বিভাগ বেতন সংশোধন বিলে অনুমতি দিয়ে দিয়েছে। 1 লক্ষের বেশি এলআইসির কর্মচারীরা ওয়েজ রিভিশন বিল থেকে লাভবান হতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী বেতন বিলে 16% বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া কর্মচারীদের জন্য একটি বিশেষ ভাতাও দেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আজ মমতার মন্ত্রিসভার শপথ গ্রহণ কারা কারা হতে চলেছেন মমতার মন্ত্রিত্ব পেতে চলেছেন কারা, কাদের খুলছে ভাগ্য, জানিয়ে দেব আপনাদেরকে আমরা। তৃতীয়বার মন্ত্রিসভা গঠন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ভোটে জিতে এবার মন্ত্রিত্ব কারা পাচ্ছেন সেদিকে আগ্রহ ছিল সকল রাজ্যবাসীর। রবিবার বিকেলেই 43 জনকে ফোন করে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় দেখা যাবে বেশ কয়েকটি নতুন মুখ। প্রাক্তন অভিজ্ঞদের সঙ্গে রাজনীতির পথে নতুন করে পা বাড়ানো জয়ী জনপ্রতিনিধিদেরও কয়েকজনের মাথায় উঠবে মন্ত্রিত্বের মুকুট। এবারের মন্ত্রিসভা খানিকটা বড় হতে চলেছে। 24 জন পূর্ণমন্ত্রী, 9 জন প্রতিমন্ত্রী এবং 10 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সহ মোট 43 জন শপথ নেবেন আজ। তালিকায় কে কে রয়েছেন, কারা কারা মন্ত্রিত্ব পেতে চলেছেন একবারে এক নজরে আমরা। আগের দুবারের মতো এবারেও মন্ত্রী হয়ে দায়িত্ব সামলাবেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, শোভেন্দু চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, স্বপন দেবনাথ, সাধন পাণ্ডে, সন্ধ্যারানী টুডু। ভোটে না লড়েও বিদায়ী অর্থমন্ত্রী অমিত মিত্র শপথের আমন্ত্রণ পেয়েছেন। নিয়ম অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে কোনো কেন্দ্র থেকে জিতে আসতে হবে। সম্ভবত এবার অর্থমন্ত্রীর দায়িত্বে তাকেই দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল প্রকাশের পর থেকেই এ নিয়ে গুঞ্জন চলছিল। তিনি শপথ গ্রহণের আমন্ত্রণ পাওয়ায় বোঝা গেল রাজ্যের কোষাগার অর্থাৎ অর্থ দপ্তরের ভার সামলাতে তার চেয়ে বেশি ভরসা আর কাউকেই করা হচ্ছে না। কিন্তু অমিত মিত্র অসুস্থ থাকায় সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। ভার্চুয়ালি শপথ নেবেন তিনি বলেই আপাতত খবর। নতুন মুখের মধ্যে উল্লেখযোগ্য জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম থেকে জিতে আসা সাঁওতালি ছবির অভিনেত্রী বীরবাহা হাসদা রয়েছেন। জঙ্গলমহলের বিধায়ক জ্যোৎস্না মান্ডি, শ্রীকান্ত মাহাতো। এছাড়া নতুনদের মধ্যে থাকছেন মনোজ তিওয়ারি, অখিল গিরি, রথিন ঘোষ, শিউলি সাহা, রত্না দে নাগ, দিলীপ মণ্ডল, আফরুজ্জামান, আইপিএস হুমায়ুন কবির। অন্যদিকে মালের বিধায়ক দীর্ঘদিনের নেতা বুলুচিক বড়াইক ও প্রথমবারের জন্য মন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন। তাকে এবার মন্ত্রিত্ব দিতে হবে এই দাবিতে সরব হয়েছিলেন মালবাজারবাসী। এরপরেই বুলুচিক বাড়াইকের কাছে সোমবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ফোন যায় বলে সূত্রের খবর। এছাড়া উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হতে চলেছেন পরেশচন্দ্র অধিকারী। অপরদিকে মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা থাকলেও মদন মিত্র, নির্মলা মাঝিকে মন্ত্রী করলেন না মমতা। পুরনোদের মধ্যে আর যারা বাদ পড়লেন দেখে নেব একবারে এক নজরে আমরা দেখে নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে এবার কামারহাটি আসনে প্রার্থী করা হবে কিনা সে নিয়ে একসময় দোলাচলের পরিবেশ ছিল। পরে মদনকে কামারহাটিতে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 35,000-এরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মদন মিত্র। তারপর রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছিল যে তাকে বুঝি ফের মন্ত্রিসভায় ঠাঁই দিতে পারেন দিদি। কিন্তু রবিবার হুবু মন্ত্রীদের যে তালিকা নবান্ন থেকে প্রকাশ হয়েছে তাতে দেখা গেল মদন মিত্রের নাম নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জমানায় পরিবহন মন্ত্রী ছিলেন মদন মিত্র, অর্থাৎ পূর্ণমন্ত্রী ছিলেন। একবার কাউকে পূর্ণমন্ত্রী করা হলে পরে আর তাকে প্রতিমন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করলে দেখতে ভালো দেখায় না। কিন্তু মদনকে কোনো মন্ত্রী করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। চিটফান্ড কাণ্ডে অতীতে 3.5 বছর জেলে ছিলেন মদন মিত্র। তার সেই সব মামলা নিষ্পত্তি এখনো হয়নি। অনেকের মধ্যে সম্ভবত সেই কারণেই মদন মিত্রকে আর মন্ত্রিসভায় ফেরালেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্র সরকারের বিনামূল্যে রেশন নিয়ে এবার দুশ্চিন্তায় সাধারণ গ্রাহকরা। পাবেন কিনা রেশন, জেনে নেব আমরা বিস্তারিত। প্রায় 1.5 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনও রেশন দোকানে মিলছে না কেন্দ্রের দেওয়া বিনামূল্যে 5 কেজি চাল বা গম। করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ফের একবার প্রধানমন্ত্রী ঘোষণা করেন গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে বিনামূল্যে 5 কেজি করে রেশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মে মাসে এবং জুন মাসে ওই রেশন মিলবে বলে জানানো হয়েছিল। ইতিমধ্যে অন্যান্য রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়া শুরু হলেও আমাদের রাজ্যে মিলছে না কেন্দ্রের দেওয়া সেই বিনামূল্যে রেশন। এর জন্য অভিযোগের আঙুল উঠল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দিকে। গত বছর মার্চে প্রথমবার ভারতে করোনার দাপট বাড়লে সেই সময় লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন চলাকালীন 5 কেজি করে বিনামূল্যে রেশন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। একই সময় থেকে মমতা সরকারও রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া শুরু করে, কিন্তু ডিসেম্বরের পর বিনামূল্যে রেশন বন্ধ করে দেয় কেন্দ্র। অন্যদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 2021-এর জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। শুধু তাই নয়, ভোটে জিতে তৃতীয়বার সরকার গড়লে অনির্দিষ্টকালের জন্য রাজ্যের বিনামূল্যে রেশন প্রকল্প চলবে বলেও দাবি করেছিলেন মমতা। তৃতীয়বারের জন্য সরকারের তৃণমূল কংগ্রেস এসে গিয়েছে, ফলে রাজ্যের দেওয়া বিনামূল্যে রেশন পাচ্ছেন রাজ্যবাসী অনির্দিষ্টকালের জন্য। কিন্তু মে মাসের প্রায় 9 দিন হয়ে গেল, কেন্দ্রের ঘোষণা মতো বিনামূল্যে 5 কেজি রেশন কিন্তু এখনও পাচ্ছে না রাজ্যবাসী। রেশন ডিলারদের সংগঠনের অভিযোগ, এই রাজ্যে বরাদ্দ অনুযায়ী এখনও ধানই কেনা শুরু করেনি কেন্দ্র সরকার। এ নিয়ে মৌখিকভাবে জানানো হয়েছে ফুড কর্পোরেশনকে। রেশন ডিলাররা এ নিয়ে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলেছেন। তাদের বক্তব্য, যেহেতু এ রাজ্যে নির্বাচনে বিজেপির পরাজয় হয়েছে, তাই হয়তো তার জেরেই কেন্দ্র এ রাজ্য থেকে মুখ ফিরিয়েছে। অন্যদিকে এফসিআই এর একাধিক আধিকারিক করোনা সংক্রমণে আক্রান্ত, তাই অফিসের কাজ শিখে উঠেছে। তাই রাজ্যের জন্য বরাদ্দ করা চাল কেনার ব্যবস্থা দেখভালের লোক নেই। রাজ্য খাদ্য দপ্তরের এক আধিকারিকের কথায়, কেন্দ্রের বরাদ্দ অনুযায়ী বিনামূল্যে এই রাজ্যের জন্য রেশনের চাল পাঠানোর কাজ ফুড কর্পোরেশন এখনও শুরুই করতে পারেনি। ফলে রাজ্যবাসী মে এবং জুন মাসে কেন্দ্র সরকারের ঘোষণা মতো সেই বিনামূল্যে কেন্দ্রের চাল গম পাবে কিনা সে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। নিমতলা শ্মশানে 300টি দেহ জমে রয়েছে, চুল্লি বিকল হওয়ায় ভয়াবহ ছবি কলকাতায়। নিমতলা মহাশ্মশানে লাশের স্তূপ, 2টি চুল্লি বিকল হওয়ায় 300টি দেহ জমে রয়েছে 2 দিন ধরে। রবিবার এবং সোমবার সারাদিন লেগে যাবে এই দেহগুলি দাহ করতে, এমনটাই কিন্তু জানতে পারছি আমরা। এমনিতেই কলকাতার মর্গগুলোতে জায়গা নেই। পরিস্থিতি মোকাবিলায় 2 দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোভিড সন্দেহে যাদের মৃত্যু হবে তাদের রিপোর্টের অপেক্ষা না করে কোভিড বিধি মেনেই দেহ সৎকার করানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। করোনায় মৃত রোগী সৎকার করা নিয়ে নানা অভিযোগ উঠেছে। বাড়িতেই ঘন্টার পর ঘন্টা পড়ে থাকছে কোভিড আক্রান্ত রোগীর দেহ, কোথাও আবার দেহ সৎকার করা নিয়ে নানা অশান্তি উঠছে। কোভিডে মৃতের অন্ত্যেষ্টি যাতে প্রোটোকল মেনে মর্যাদার সঙ্গে করা যায়, তার জন্য ফের সংশোধিত নিয়মবিধি জারি করা হলো প্রশাসনের তরফে। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, করোনায় মৃত রোগীর দেহ সৎকারের ব্যবস্থা করা যাবে সেই এলাকার নির্দিষ্ট শ্মশান বা কবরস্থানে। সংশ্লিষ্ট এলাকার নোডাল অফিসারের সঙ্গে কথা বলে দেহ সৎকারের ব্যবস্থা করতে হবে। মৃতদেহ নিয়ে বহুদূরে যাওয়ার দরকার পড়বে না রোগীর পরিজনদের। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের তরফে যদি আপত্তি ওঠে, তাহলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি নিজের বাড়ি বা এলাকা থেকে দূরে কোথাও মৃত্যু হয় কোভিড রোগীর, তাহলে দেহ বাড়িতে না নিয়ে গিয়ে সরাসরি সেই এলাকারই শ্মশান বা কবরস্থানে সৎকারের ব্যবস্থা করা হবে। সর্বশেষে দেখে নেব কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। প্রথমেই চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 72 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আগামীতে 4 থেকে 5 দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী 72 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এবং বুধবার কিংবা বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া সাথে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে।